শেখ হাসিনার রেখে যাওয়া প্রেতাত্মারা এখনও প্রশাসনে সক্রিয়, বলছেন রিজভী। এদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনের অযোগ্য হবেন, বলছেন প্রেস সচিব। জানাবো তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানিয়ে দেব 9 সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ না হলে সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। আরও থাকছে আওয়ামী লীগের সবাই খারাপ ছিলেন না, বলছেন গাজী আতাউর রহমান। এবং সর্বশেষ জানাবো অনেক কিছুর ক্ষমা হয়, তবে হত্যা মামলার ক্ষমা হয় না, বলছেন শেখ হাসিনার আইনজীবী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনার রেখে যাওয়া প্রেতাত্মারা এখনও প্রশাসনে সক্রিয়, বলছেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার আমলে যারা রাজনৈতিক নিপীড়ন ও নিষ্ঠুরতার জন্য দায়ী ছিলেন তাদের বিদেশ পালানোর সুযোগ করে দিতে প্রশাসন বিশেষ নির্দেশনা দিচ্ছে। রিজভী বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া প্রেতাত্মারা এখনও প্রশাসনে সক্রিয়। যেসব নেতা কর্মকর্তা অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তাদের দেশ ত্যাগের জন্য পাসপোর্ট অফিসকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, অথচ অপরাধে অভিযুক্ত বা অভিযুক্ত হওয়ার মতো ব্যক্তিদের কখনোই এই সুযোগ দেওয়ার কথা নয়। কিন্তু প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা লোকেরা হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। তিনি আরও বলেন, জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না। নতুন করে যতই চক্রান্ত হোক তা ব্যর্থ হবেই। দেশে অবশ্যই গণতন্ত্র ফিরবে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, প্রত্যেকের মতো প্রকাশের স্বাধীনতা রয়েছে। অন্য দলের বক্তব্য ভালো না লাগলে সমালোচনা করা গণতন্ত্রেরই অংশ। কিন্তু শেখ হাসিনা সেই স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। ভয়ভীতি ও দমনপীড়নের রাজনীতি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। রিজভী বলেন, আমাদের দীর্ঘ 16 বছরের সংগ্রামের লক্ষ্যই ছিল মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনা। এখন বিভিন্ন রাজনৈতিক দল নানা ইস্যুতে কথা বলছে, এটি গণতন্ত্রের শুভ সূচনা। মানব বিরোধিতা অপরাধে অভিযুক্তরা নির্বাচনের অযোগ্য হবেন, বলছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র গঠন হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে নতুন সেকশন যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অযোগ্য হবেন। প্রেস সচিব আরও জানান, একইভাবে ওই ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা থাকার অযোগ্য হবেন। পাশাপাশি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। এছাড়া বৈঠকে বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন নীতিমালা 2025 অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলনের শুরুতে সাংবাদিকদের বিস্তারিত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিশেষ সহকারী বলেন, নতুন এই নীতিমালার ফলে বিদ্যমান লাইসেন্সিং ব্যবস্থার থাকা মধ্যস্থভোগীদের দৌরাত্ম্যের পরিবর্তে নতুন একটি লাইসেন্সিং ব্যবস্থা দেশের টেলিযোগাযোগ খাতে মানসম্মত সেবার নিশ্চয়তা এবং প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ করে ভয়েস কল এবং ডেটা অর্থাৎ ইন্টারনেট ও ডেটাকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে নিয়ে আসার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সূচিত হয়েছে। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমান ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধানে সরকার সহায়তা করবে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা তার জানা নেই, তবে তিনি দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট সরবরাহের সরকার প্রস্তুত রয়েছে। সরকার নিজে থেকে কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। তিনি যখন দেশে ফিরতে চাইবেন আমাদের যতটুকু সহায়তা করে অবশ্যই করব। আরেক
রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে সভা সমাবেশ নিয়ে নতুন নির্দেশনা ডিএমপির। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ যে চিঠি দেওয়া হয়েছিল তারপর ভারতের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে রাষ্ট্র উপদেষ্টা জানান, এরপর এ বিষয়ে আর কোনো চিঠি দেওয়া হয়নি, তবে ভবিষ্যতে যদি কোনো পদক্ষেপ না হয় তা গণমাধ্যমে জানানো হবে। 9 সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ না হলে সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে আওয়ামী লীগের সহযোগী 14 দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে রাজপথে কঠোর কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে যদি দেশের প্রথম স্বৈরশাসকের দল জাতীয় পার্টি ও একই সঙ্গে 14 দলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা না নেয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতে বলা হয়, গণহত্যাকারী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের 2 দিন পর গত 13ই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সহযোগী 14 দলকে নিষিদ্ধের দাবি করে জুলাই ঐক্য। গত 3 মাসে আমরা লক্ষ্য করেছি জাতীয় পার্টি সহ 14 দলের নেতাকর্মীরা নানাভাবে দেশে শৃঙ্খলা তৈরিতে লিপ্ত। সম্প্রতি গণমাধ্যমের প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায় জাতীয় পার্টি ঢাকা, রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় থাকা পার্টির অফিসগুলোতে দেশীয় অস্ত্র মজুত করেছে। জুলাই ঐক্য জানায়, গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের মনে করে দেশের সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগের দীর্ঘ অত্যাচার, অনাচার, গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায় জাতীয় পার্টি সহ 14 দল কোনোভাবেই এড়াতে পারে না। জাতীয় পার্টি প্রতিষ্ঠা লগ্ন থেকে গণতন্ত্রের মূলধারাকে ধ্বংস করার পাশাপাশি বারবার নির্বাচনকে প্রহসনের পরিণত করার ইতিহাসে জড়িত থেকেছে। জুলাই ঐক্য মনে করে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার্থে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য এ ধরনের রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া জনস্বার্থ বিরোধী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা আওয়ামী লীগের ক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী গঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম, যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণনিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে শপথ অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের সামনে জনবহুল এলাকায় আওয়ামী লীগ এবং তার সহযোগী অস্ত্র হাতে প্রকাশ্যে মিছিল এবং হাতে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। জাতীয় পার্টি জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালানোর পাশাপাশি নানা ধরনের হুমকি দিচ্ছে। এসব কিছুই ঘটছে সরকারের দুর্বলতার কারণে। জুলাই ঐক্য মনে করে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী 14 দল অবিলম্বে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ এবং বিচারের মুখোমুখি না করে তাহলে তা হবে জুলাই স্পিরিটের সঙ্গে সরাসরি গাদ্দারির শামিল। সরকার যদি গণহত্যাকারী দল আওয়ামী লীগ এবং তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করে আমি 9 সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পার্টি এবং তার সহযোগীদের নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের তালিকা থেকে নাম বাতিল না করে তাহলে আইনানুগ ব্যবস্থা এবং রাজপথে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করবে জুলাই ঐক্য। লীগের সবাই খারাপ ছিলেন না বলছেন গাজী আতাউর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আওয়ামী লীগের সবাই খারাপ ছিলেন না, ভালো মানুষ যেন হয়রানির শিকার না হন বিষয়ে সতর্ক থাকতে হবে। আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন হিংসার রাজনীতি করে না, মানুষের কল্যাণের রাজনীতি করে। ইসলামী আন্দোলন কখনোই ফ্যাসিবাদের সঙ্গে ছিল না। আরও বলেন, কিছু দলের নেতারা দুর্নীতিতে জড়িত, কর্মীরা চাঁদাবাজি করেন, এগুলো আমরা চাই না। যারা অতীতে দেশ
শাসন করেছেন তাদের চরিত্র সংশোধন হয়নি। তারা যদি ভালো কিছু করতেন, মানুষ জানতো তারা ক্ষমতায় গেলে ভালো কিছু করবেন। অনেক কিছুর ক্ষমা হয়, তবে হত্যা মামলার ক্ষমা হয় না, বলছেন শেখ হাসিনার আইনজীবী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধ করেননি বলে মন্তব্য করেছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। বলেন, রাজসাক্ষী হিসেবে 2রা সেপ্টেম্বর সাবেক আইনজীবী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দেওয়া জবানবন্দির দিন ধার্য ছিল আজ মধ্যে। আমি তাকে জেরা করেছি। জেরার এক পর্যায়ে তিনি ক্ষমা চেয়েছেন, তবে ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না বলে আমি জানিয়েছি। অনেক কিছুর ক্ষমা হয়, কিন্তু হত্যা মামলার কোনো ক্ষমা হয় না। মামুনকে জেরার প্রথমার্ধ শেষে আমির হোসেন বলেন, সাবেক আইনজীবী মামুন যদি হত্যা করেই থাকেন কিংবা স্বীকার করেন, তাহলে তারও বিচার হওয়া উচিত। বর্তমানে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন চৌধুরী মামুন, কিন্তু আমি জেরার মাধ্যমে আনার চেষ্টা করেছি তিনি নির্দোষ নন। তিনি যাদের অপরাধী ভাবছেন, আমি মনে করি তারা কোনো অপরাধ করেননি। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, আমার মক্কেল তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধ কিংবা কোনো হত্যার জড়িত নন। এছাড়া তারা কোনো নির্দেশনাও দেননি। 11টার পর থেকে জেরা শুরু হয়। দুপুর 1:15টার পর কিছুক্ষণ বিরতি দিয়ে 2:30টার থেকে আবারও সাবেক আইনজীবী মামুনকে জেরা করেন আমির হোসেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, সঙ্গে রয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম, আহমদ আবদুল্লাহ, আব্দুস সাত্তার, পলায়নসহ অন্যরা। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।